আহ, এই যুদ্ধটি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নিচ্ছে? শুধুই ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে কি এখন আছে? কারণ আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যারা সবচেয়ে বেশি অস্ত্র তাদেরকে দিয়ে সহযোগিতা করেছে ইসরায়েলকে, তারা এখন আগ্রহী না। আম, বরং তার দেশে নানা ধরনের বিক্ষোভ হচ্ছে এবং সেই বিক্ষোভ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এবং ভারত, দুঃখিত, মিডল ইস্টের বিভিন্ন দেশগুলো তারাও খুব একটা আগ্রহ আর দেখাচ্ছে না এই যুদ্ধের ক্ষেত্রে। তারা খুব একটা বক্তব্য রাখছে না। তারা যুদ্ধ বন্ধ ঘোষণার কথাও যেমন বলছে না, আবার সহযোগিতার কথাটিও তারা বলছে না কাউকে। পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? ডক্টর ফরিদ হোসেন, মনোনীত ভিজিটিং স্কলার, স্টাডি অফ ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলার প্রোগ্রামের। অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়েছেন আমাদের সাথে ডক্টর ফরিদ হোসেন, এবং স্বাগত একাত সকালের আলোচনায়। আপনার কাছে কি মনে হয় ইসরায়েলকে যে ইরানের যে হুমকি, সেই হুমকিতে এই যুদ্ধের কোনো আসলে পরিবর্তন হবে কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে যুক্ত করার জন্য। একটি বিষয় আমি বলি, সেটা হলো যে আমরা সবাই জানি, সেটা হলো যে গত 1 এপ্রিল বিশেষ করে সিরিয়ার রাজধানী দামেস্কসে ইসরায়েলি যে এয়ার স্ট্রাইক, যাতে আপনার ইরানি কনসুলেটে যে হামলা চালায়, সেই এয়ার স্ট্রাইকে ইরানিয়ান যে এলিট ফোর্সের, বিশেষ করে কোর্স ইসলামিক রেগুলেশন গার্ডসের শীর্ষ জেনারেল সহ আরো বেশ কয়েকজন নিহত হয়। এবং যার পর থেকে কিন্তু ইরান কিন্তু ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে চলমান যুদ্ধ, সেই জায়গায় কিন্তু তাদের ফর্মাল একটা অংশগ্রহণ দেখা যায়। এবং গত মাসে যার প্রতিক্রিয়া স্বরূপ ইরান কিন্তু ইসরায়েলের ভূখণ্ডে কিন্তু হামলা চালায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা যেটি দেখি, সেটি হলো যে গত বৃহস্পতিবার কামাল খাজারি, যিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খমেনির উপদেষ্টা হিসাবে সমধিক পরিচিত, সে কিন্তু ইরানি স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কের সাথে কথা বলার সময় বলেছে, যেটা হলো যে তেহরান মানে উড চেঞ্জ ইস নিউক্লিয়ার ডকট্রিন। তার মানে কি, তেহরানের যদি প্রয়োজন হয় তাহলে তাদের যে নিউক্লিয়ার সমৃদ্ধকরণ যে প্রক্রিয়া, সেটি নিউক্লিয়ার অস্ত্র সমৃদ্ধিকরণ প্রক্রিয়ার দিকে এগোবে। তবে এই ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু একটা বড় ধরনের থ্রেট আপনি বলতে পারেন। যে মধ্যপ্রাচ্যে আমরা জানি যে একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হলো ইসরায়েল, এবং ইসরায়েল কিন্তু বরাবরই কিন্তু ইরানিয়ান নিউক্লিয়ার সমৃদ্ধিকরণ বা ইরানিয়ান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের তাদের তাদের কিন্তু প্রধান লক্ষ্যবস্তু আক্রমণের। তো এই ক্ষেত্রে ইরান কিন্তু আপনি বলতে পারেন যে ফর্মালি ইরান ইস্যুস নিউক্লিয়ার বোম থ্রেট টু ইসরায়েল। এখন একটি বিষয় যেটা হলো যে এইরকম দাবি কিন্তু মিস্টার কামাল খারাজি কিন্তু 2022 সালে করেছিল, যেটা হলো যে ইরান প্রযুক্তিগতভাবে সক্ষম নিউক্লিয়ার বোমা তৈরি করতে। এবং আপনি যদি সর্বশেষ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির তথ্য অনুযায়ী দেখেন, যেটা হলো যে ইরান বর্তমানে 7% বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যেখানে অস্ত্র গ্রেডে তাদের আপনি সমৃদ্ধিকরণের হার কিন্তু 90%। তার মানে কিন্তু এটি কিন্তু আপনি যদি বলেন, যেটা হলো যে দুটি বা তিনটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো যে আরেকটি তথ্য অনুযায়ী আমরা জানতে পারি, যেটি হলো যে বর্তমানে ইরান একটি আপনি যদি দেখেন যে তাদের একটি পাওয়ার রিঅ্যাক্টর কিন্তু অপারেশনাল, এবং তারা অন্য আরেকটি কাজ কিন্তু শুরু করেছে, এবং এবং রাশিয়ার তত্ত্বাবধানে আরেকটি নতুন কাজ, বিশেষ করে পাওয়ার রিঅ্যাক্টরের কাজ শুরু করবে। তার মানে হলো যে ইরান তাদের যে বিশেষ করে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধিকরণ, সেটির দিকে কিন্তু পর্যায়ক্রমে এগোচ্ছে। এবং এটি কিন্তু আমেরিকান গোয়েন্দা সংস্থা শুরু করে ইউরোপিয়ানদের একটি বড় কনসার্ন, যেটা হলো যে ইরান বিশেষ করে আপনি যদি দেখেন, যেটা হলো যে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন, যেটিকে ইরান নিউক্লিয়ার ডিল 2015 সালে ইরান, ইউকে, চায়না, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং ইউএস এর সাথে স্বাক্ষরিত হয় ইউএন সিকিউরিটি কাউন্সিলের রেজুলেশন এন্ডোর্সমেন্ট অনুযায়ী, সেটি থেকে ইরান কিন্তু বের হয়ে যাচ্ছে। এবং ইরান কিন্তু ইসরায়েলকে লক্ষ্য করেই কিন্তু তাদের এই পারমাণবিক কর্মসূচির তাদের মূলত কিন্তু সেই পারমাণবিক কর্মসূচির দিকে ধাবিত হচ্ছে। সো এই ক্ষেত্রে কিন্তু আরেকটি ইন্টারেস্টিং বিষয় যেটি হলো যে এটি কতদিন লাগতে পারে। তবে অধিকাংশ পারমাণবিক বিশেষজ্ঞদের মতামত যেটি জানা যায়, যেটা হলো যে ইরানের যে ক্যাপাসিটি রয়েছে, তাতে করে 1 থেকে 2 বছরের মধ্যে তারা চাইলেই কিন্তু
তাদের বিশেষ করে পারমাণবিক বা সেন্সিটিভ যে টেকনোলজিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার ডেলিভারেবল নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করতে পারে। তার মানে 1 থেকে 2 বছর লাগতে পারে। বাট আমি আমরা যা বলছি সবগুলোই কিন্তু আনুমানিক। আমরা কিন্তু অ্যাকচুয়াল যে ডেটা বা ইনফরমেশন সেগুলো কিন্তু আমরা জানি না। বাট ইরান কিন্তু তারও আগে কিন্তু তার এই পারমাণবিক কর্মসূচি বা পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রে অগ্রসর হতে পারে কিনা, যেটি মধ্যপ্রাচ্য নয় শুধু সারা পৃথিবীর জন্য একটি বড় ধরনের থ্রেট হবে যদি ইরান পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম হয়। আহ, আমাকে শুনতে পাচ্ছেন? জি। আপনি যেমনটা বলছিলেন, আরেকটু একটু যদি এর পাশাপাশি আপনার কাছ থেকে একটু জানি, সেটা হচ্ছে যে এই যে যুক্তরাষ্ট্রের যে বিক্ষোভটি আসলে হচ্ছে, সেটি কোনো ধরনের প্রভাব এই যুদ্ধের বা যুদ্ধ বন্ধের ক্ষেত্রে বা ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করার ক্ষেত্রে কি আসলে কার্যকর কোনো ভূমিকা রাখবে, নাকি এটি এক ধরনের, অনেকে বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেহেতু নির্বাচন সামনে আছে, এটি বিরোধী দলগুলো এক ধরনের এটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, এটি খুব একটা মার্কিন নাগরিকদের খুব একটা মাথা ব্যথার কারণ নেই যে গাজায় কত মানুষ মারা গেল, কারণ এই যুদ্ধটা নতুন শুরু হয়নি, এটা তো কয়েক যুগ ধরে আসলে যুদ্ধ চলছে। তখন কেন খুব একটা গুরুত্ব দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা? না, একটি বিষয় দেখেন যে ইসরায়েলের প্রতি আমেরিকান যে নীতি বা পলিসি সে বিষয়ে কিন্তু মানুষজন বিশেষ করে মানে আপনার আশ্বস্ত হতে পারেন। তার মানে এই নয় যে এটা হলো যে আমেরিকান, আপনি একটা বিষয় কিন্তু আমেরিকান জনগণের যে পারসেপশন এবং আমেরিকান বা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের পারসেপশন কিন্তু ভিন্ন। আমরা কিন্তু দুটিকে একসাথে করে ফেললে হবে। অধিকাংশ এখন যদি দেখেন যেটা হলো যে প্রো প্যালেস্টাইনিয়ান যে আপনার যে মুভমেন্ট হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে, সেই জায়গায় কিন্তু ছাত্র শিক্ষক থেকে শুরু করে ইভেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক নয় এইরকম লোকজন কিন্তু অংশগ্রহণ করছে এবং সেটি কিন্তু আপনার স্প্রেড আউট করছে, বিশেষ করে শুধু পুরো আমেরিকায় না, সেটি ওয়েস্টার্ন ইউরোপ থেকে শুরু করে অন্যান্য জায়গায় কিন্তু সেটি সেটি হচ্ছে। বাট সেই ক্ষেত্রে কিন্তু একটি প্রেশার কিন্তু থাকবে এবং আমি বরাবরই যেটি বলি সেটি হলো যে আমেরিকান সোসাইটি এখন দুভাগে বিভক্ত। বিশেষ করে আপনি যদি দেখেন যে ইয়াং আমেরিকান এবং ট্রেডিশনাল আমেরিকানদের মধ্যে একটি বড় গ্যাপ রয়েছে এবং অধিকাংশ ইয়াং আমেরিকান কিন্তু এখন এই বিষয়টিকে আমেরিকার পররাষ্ট্রনীতিতে যেভাবে দেখা হয়, বিশেষ করে প্যালেস্টাইন ইস্যুকে, সেদিক থেকে কিন্তু সরে আসছে এবং তারা কিন্তু মনে করছে যে আমেরিকান ফরেন পলিসি প্যালেস্টাইনের প্রতি বা ইসরায়েলের প্রতি সেটির কিঞ্চিত হলেও পরিবর্তন প্রয়োজন, বিশেষ করে মানবতার স্বার্থে এবং টু স্টেট সলিউশন এর বিষয়টিও কিন্তু এই জায়গায় চলে আসছে, যেটা হলো যে স্বাধীন প্যালেস্টাইনের বিষয়টি চলে আসছে। ডেফিনেটলি ওই ক্ষেত্রে কিন্তু একটি প্রেশার থাকবে, যেহেতু এটি আমেরিকার নির্বাচনী বছর, সেই জায়গায় কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আপনি যদি সবগুলো জরিপে দেখেন বাইডেনের পুনর্নির্বাচিত হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু কমে আসছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের তুলনায়। সেক্ষেত্রে বাইডেন একটি বড় প্রেশারে থাকবে এবং বিশেশ করে মুসলিম আমেরিকান ছাড়াও যারা বিশেষ করে ইয়াং আমেরিকান, তাদের কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি আস্থার যে একটা ঘাটতি দেখা দিচ্ছে, সেটি কিন্তু মূলত আমেরিকার ইসরায়েল এবং প্যালেস্টাইন নীতির ফলেই কিন্তু। সো ওই জায়গায় কিন্তু আমি বলবো যে একটি প্রেশার তৈরি হচ্ছে এবং দীর্ঘমেয়াদী আপনি যদি বলেন যে আমেরিকান ফরেন পলিসিও কিন্তু রিভাইজ বা রিথিঙ্ক করার প্রয়োজন হবে, যেটা হলো যে আমেরিকা, কারণ আপনি যদি জানেন যে আমেরিকার ফরেন পলিসির এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আহ, আহ, অংশ হলো মধ্যপ্রাচ্য। সো মধ্যপ্রাচ্য যদি ঠিক রাখতে হয়, বিশেষ করে আমেরিকা যদি তার ইকোনমিক ডেভেলপমেন্ট বলেন, সিকিউর আপনার সি লাইন অফ কমিউনিকেশন বলেন, এনার্জি সিকিউরিটি বলেন, সব জায়গায় কিন্তু মধ্যপ্রাচ্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু এটা আমেরিকা না, এটা চীনের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। সো ওই জায়গায় কিন্তু মধ্যপ্রাচ্যে আমেরিকার যে বন্ধু তাদেরকে তারা নাখোশ হয় এই বিষয়টি কিন্তু আমেরিকার লক্ষ্য রাখতে হবে। যদিও মধ্যপ্রাচ্যের বিশেষ করে গালফ স্টেটগুলোর ইসরায়েল এবং প্যালেস্টাইনের নীতির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমালোচনা রয়েছে, তারপরে কিন্তু আপনি যদি দেখেন যে মধ্যপ্রাচ্যের দেশ বিশেষ করে ইজিপ্ট এবং ইউএই তারা কিন্তু ইভেন ইনক্লুডিং জর্ডান তারা কিন্তু যথাসাধ্যভাবে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে ইসরায়েলের উপর যাতে হামলা বন্ধ হয়। সেই প্রেসারে আসলে কতটুকু ইসরায়েল তাদের অবস্থার পরিবর্তন করবে সেটি নিশ্চয়ই সামনের দিনগুলোতে দেখা যাবে। বলা যায় শুধু এই যুদ্ধের কে কেন্দ্র করে এরই মধ্যে বিভিন্ন দেশের ভেতরকারও এক ধরনের সম্পর্ক এবং ত্রিমুখী এক ধরনের অবস্থান আসলে তৈরি হচ্ছে। সেগুলো নিশ্চয়ই আগামীতে আলোচনা হবে। অনেক ধন্যবাদ ডক্টর
ফরিদ হোসেন যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। নিশ্চয়ই আবারও কথা হবে আন্তর্জাতিক কোনো বিষয় নিয়ে। দর্শক, সমসাময়িক নানা বিষয় নিয়ে কিন্তু সকালে এতক্ষণ আলোচনা করছিলাম। নিশ্চয়ই সেই আলোচনায় যুক্ত ছিলেন আপনারা, তার জন্য ধন্যবাদ।